দর্শক আরএফএল থ্রেড পাইপ লেট এডিশনে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সাইফুল হুদা। আজকের আলোচনার বিষয় বর্তমান রাজনৈতিক অঙ্গন। দর্শক, আজকের বিষয়ে আপনার প্রশ্ন বা মতামত জানাতে এসএমএস করতে পারেন এলি লিখে, একটা স্পেস দিয়ে আপনার নাম এবং মতামত দিয়ে পাঠিয়ে দিন 16361 নম্বরে, যে কোনো মোবাইল থেকে। আজ স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ সংবাদ সংস্থার বাসসের প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, সাংবাদিক, লেখক ও পরিবেশবিদ মাহফুজুল্লাহ এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালিকুজ্জামান। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের স্টুডিওতে। জনাব মাহফুজুল্লাহ, আপনার থেকে শুরু করতে চাই। আজকে আমরা এই 2-3 দিন আগে খবর দেখলাম বিএনপির ব্যারিস্টার নাজমুল হুদা 14 দলের জোটে যোগদান করেছেন। পুরো বিষয়টা আমাদের কাছে এখন পর্যন্ত কনফিউজিং। যোগদান উনি এখনো করেন নাই। ওনাকে 14 দলীয় জোটে নেওয়া হবে বলে স্বাস্থ্যমন্ত্রী, যিনি 14 দলীয় জোটের মুখপাত্র, তিনি ঘোষণা করেছেন। সেটার একটা কাকতালীয় বলুন, একটা নাটকীয় ঘটনার মাধ্যমে। সেটা হচ্ছে যে 15 ডিসেম্বর নাজমুল হুদা সাহেবের দাবি অনুযায়ী তিনি বোধহয় শতাধিক দলের একটা জোট করেছেন, বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স, সেই দলের তিনি প্রধান। তাদের সম্মেলন উপলক্ষে জনাব মোহাম্মদ নাসিমকে প্রধান অতিথি হিসাবে তারা দাওয়াত করেছিলেন এবং সেখানে তিনি গিয়েছেন এবং তিনি বলেছেন যে আপনিও আমাদের সহযাত্রী হবেন, আপনাকেও আমরা দলের সঙ্গে নেব। এ দেখেন, রাজনীতিতে দল পরিবর্তন নতুন কোনো বিষয় না বা নতুন কোনো ঘটনা না। আমাদের দেশে আমরা রাজনীতিতে দল পরিবর্তনকে একটু বেশি স্পর্শকাতরতার সঙ্গে দেখি। ভারতে তো নির্বাচন এলেই আপনার প্রচুর দলবদলের ঘটনা ঘটে। এখন নাজমুল হুদা সাহেব কেন গেছেন? আমার কাছে মনে হয় 3টা সম্ভাবনা হতে পারে। এর একটা হতে পারে যে রাজনীতিতে তিনি বর্তমানে একেবারেই অসহায়, এতিম ব্যক্তি। তার কোনো রকমের কোনো সংগঠন নাই, উল্লেখ করবার মতন কোনো প্রতিষ্ঠান নাই। তিনি যে একটি, আমি কি বলবো এটাকে, মানবাধিকার সংস্থা নামে যে একটি বেসামরিক অসরকারি একটা প্রতিষ্ঠান তৈরি করেছিলেন, সেটিরও আসলে আজকে সংকটাপন্ন অবস্থা সাংগঠনিকভাবে। আগের মতন কোনো রকম শুনি না। কাজেই কিছু কিছু লোকের সবসময় একটা থাকে, প্রবণতা থাকে যে আমি যেন অর্থহীন না হয়ে যাই। যেমন ধরেন, এটা এখন আমাদেরকে যদি টক শোতে বন্ধ করে দেওয়া হয়, আমাদেরও মনে হতে পারে যে বোধহয় অর্থহীন হয়ে গেলাম, অপ্রয়োজনীয় হয়ে গেলাম। এটা হিউম্যান সাইকোলজির বিষয়। রাজনীতিবিদদের ক্ষেত্রে এটা আরো অনেক বেশি কাজ করে। তো যেহেতু তিনি অনেক দিন থেকে রাজনীতির সঙ্গে জড়িত, প্রেসিডেন্ট জিয়ার সঙ্গেই তার রাজনৈতিক জীবনধারা শুরু হয়েছে, সেই হিসাবে গত কয়েক বছর ধরে তিনি প্রায় এক ধরনের নিস্তরঙ্গ জীবন বা আপনার একেবারে গুরুত্বহীন জীবন যাপন করছেন। এটি হচ্ছে এক। কাজে তার মনে হতে পারে আমি একটু সামনের দিকে আসি, কারণ বিগত দিনগুলোতে তিনি এই বিভিন্ন রকমের জোট, দল, এসব নানান জিনিস গঠন নিয়ে যত রকমের নাটক করেছেন, সবকিছু কিন্তু তারই ইঙ্গিতবহ। এটি একটি কারণ হতে পারে। দ্বিতীয় কারণ হতে পারে যে প্রধানমন্ত্রীর সঙ্গে হয়তো তার কোনো রকমের কোনো রফা হয়েছে, যেটা আমরা কাগজে দেখেছি যে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। সেই রফা হওয়ার ফলে আমি এমনও অবাক হব না যদি কয়েকদিনের মধ্যে বা আগামী দিনগুলোতে তাকে মন্ত্রীও বানিয়ে দেয়। প্রধানমন্ত্রী সেটা বানিয়ে দিতে পারেন তাকে, যদি এটা রফার প্রশ্ন হয়। তৃতীয় হচ্ছে আরেকটা, যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে 1/11 সময় ওনার এবং ওনার স্ত্রীর বিরুদ্ধে আপনার দুর্নীতি মামলা হয়েছিল। সেই মামলাগুলো কিন্তু এখনো শেষ হয়নি এবং এই দুর্নীতি মামলা কারণে কিন্তু তিনি অতীতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি। সেই মামলাগুলো রয়ে গেছে। এখন সেই মামলাগুলো পুনরায় ট্রায়াল হবে এবং নিষ্পত্তির একটা ব্যবস্থা হতে হবে। তো নিষ্পত্তির ব্যবস্থা যদি হতে হয়, তাহলে অনেকে যেটি বলেন যে এইসব ক্ষেত্রে সরকারের একটা প্রচ্ছন্ন ইঙ্গিত বা প্রচ্ছন্ন সমর্থনের প্রয়োজন আছে। কারণ যেই সংস্থা এই মামলা করেছে, সেই সংস্থা নামে স্বাধীন হলেও কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই জনগণের অভিযোগ যে তারা সরকারি নিয়ন্ত্রণের বাইরে নন। তো এই 3 কারণে যে কোনো একটা হতে পারে, এর বাইরে অন্য কোনো কারণ আমার কাছে মনে হয়নি। এবং 14 দলীয় জোটে যদি তিনি যান, তাহলে কি লাভ হতে পারে তার? ওই যে একটা বললাম যে তিনি হয়তো কোনো পদ পেতে পারেন। দ্বিতীয় হচ্ছে যে সামনে নির্বাচন হলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন যদি মামলাটা হয়ে যায়। আর তিনি যে একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি সমাজে, এইটা তিনি পুনঃপ্রতিষ্ঠিত করবার চেষ্টা করতে পারেন। কিন্তু মুশকিলটা কোন জায়গায় জানেন? মুশকিলটা হচ্ছে যে তিনি যেই ধরনের রাজনীতির সঙ্গে জড়িত বা যেই ধরনের কনস্টিটিউয়েন্সি সেটার সঙ্গে জাতীয়ভাবে পরিচিতিটা খুব বেশি না।
তার সম্পর্কে অতীতে তিনি যখন সংসদ সদস্য ছিলেন, মন্ত্রী ছিলেন, অনেক রকমের কথা, অনেক রকমের মন্তব্য আমরা শুনেছি। আমি সেগুলোতে যাব না, সেসব ব্যক্তিগত আক্রমণের ক্ষেত্রে। তার কিন্তু জাতীয়ভাবে ওই অবস্থানটা নাই, কারণ তিনি একজনের সঙ্গে জোট করেছিলেন, দল করেছিলেন, সেই ব্যক্তি সংসদ সদস্য হয়েছেন, তিনি হন নাই, তার সঙ্গে ওনার ভেঙে গেছে। তো কাজেই সেই হিসাবে, এবং উনি যে কেন বিএনপি থেকে বেরিয়ে এলেন তার কিন্তু কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা তিনি এখন পর্যন্ত দিতে পারেননি, যে কারণে বিএনপির যারা সমর্থক, বিএনপির যারা কর্মী, তাদের কাছে আমি ওনার সম্পর্কে অনেক কটু মন্তব্য শুনেছি। এটি একটা আছে, আমি সেই মন্তব্যে যাচ্ছি না, কিন্তু কটু মন্তব্য শুনেছি। কারণ রাজনীতিতে আপনি দীর্ঘদিন একটি ধারার সঙ্গে জড়িত থাকার পরে যদি সেই ধারা থেকে বেরিয়ে আসেন, আমাদের মতন দেশগুলোতে কিন্তু আপনি তখন নিন্দিত হবেন, নন্দিত হওয়ার সম্ভাবনা কম। আপনি চুপ করে থাকেন এক জিনিস, আপনি নিষ্ক্রিয় হয়ে গেলেন এক জিনিস, কিন্তু যখন আপনি ধারা বদলাবেন 25 বছর পরে, 22 বছর পরে বা 20 বছর পরে, তখন আপনার নিন্দিত হওয়ার সম্ভাবনাটাই বেশি নন্দিত হওয়ার চেয়ে। জনাব আবুল কালাম আজাদ, আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? কারণ ওনার, নাজমুল সাহেবের অতীতের যে সব কথা আছে বা তিনি যে ধারার রাজনীতি করতেন, সেখান থেকে আওয়ামী লীগ তাকে নিতে যাওয়াটা বা 14 দলে টানাটা খুব আশ্চর্য মনে হচ্ছে। আপনাকে আমন্ত্রণ জানাবার জন্য ধন্যবাদ সাইফুল সাহেব। কিন্তু এই বিষয়টা তো মাহফুজুল্লাহ সাহেব সুন্দর করে, চমৎকার করে ব্যাখ্যা দিয়েছেন, বিশ্লেষণ করেছেন। সুতরাং এটা আর আমারে আপনি বিশ্লেষণ করার জন্য না, আমি যেহেতু আপনি আওয়ামী লীগ ধরে নিছেন, আমার আওয়ামী লীগ তবু আমি বলছি আপনাকে যে নাজমুল হুদা সাহেব একজন আইনের লোকও, কিন্তু ব্যারিস্টার মানুষ, এবং তিনি ভালো ব্যারিস্টার, মন্ত্রী ছিলেন। কিন্তু আমার যতদূর ধারণা, বিএনপি থেকে একাধিকবার তিনি বহিষ্কৃত হয়েছেন একাধিকবার। তিনি আবার দলে গিয়েছেন। এবার তিনি বহিষ্কৃত হয়েছেন কিনা আমার খেয়াল নেই, অথবা উনি নিজে নিজে সরে এসছেন। যাই হোক, উনি মন্ত্রী ছিলেন। তিনি শতাধিক দল না, 39টি দলের সমন্বয়ে একটি জোট করেছেন, বিএনএ, বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স। তারপরে এই জোট, সরি, আমি 39টা জানি, আমি 100টা বললাম মজা করবার জন্য। না, স্বাভাবিক না। তবে একটি সময় সে বলছে সবচেয়ে বড় জোটের একটি, অনেকদিন আগে তার এই জোট করার পরে একটি টেলিভিশন চ্যানেলে টক শোতে উনি ছিলাম। উনি বলছেন সবচেয়ে বড় জোটের প্রতিনিধিত্ব করি আমি, সবগুলো এই যে 20 দলীয় জোট এবং 14 দলীয় জোট। আমি ওই প্রসঙ্গে তার উপস্থিতি কথাগুলো বলেছিলাম, জবাব দিয়েছিলাম যে জোট। এখন যে জিনিসটি আপনি বলছেন যে কেন উনি যেতে চান, বা তারই যে কথাটি হয়েছে 14 দলীয় জোটে, যেহেতু তিনি একটি জোট করেছেন এবং আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটে তারে নিতে চেয়েছেন, এবং বাকিগুলো যেটা মাহফুজুল্লাহ সাহেব বলেছেন আমার মনে হয় তা না। এবং ওই অনুষ্ঠানটায় যেটা স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম উপস্থিত ছিলেন, তার এই জোটের ওই সভায় কিন্তু তিনি উপস্থিত ছিলেন না। যেদিন তাকে বলা হয়েছিল যে আপনাদের জোটও আমরা নিয়ে নেব 14 দলীয় জোটে, সেই সভাটায় নাজমুল হুদা সাহেব প্রেজেন্ট ছিলেন না, উপস্থিত ছিলেন না তিনি। তার অন্যান্য নেতারা ওই অনুষ্ঠানে তাকে প্রধান অতিথি করেছিলেন, উনি ছিলেন না। আপনাকে আমি, হতে পারে উনি উপস্থিত না থেকে তার লোকজন দিয়ে সম্মেলন করিয়েছেন বিএনএ। তো আরেকটি কথা আমি যেটা আপনি বলতে চাই, যে আমি আজকের কাগজেই দেখলাম যে একটি পত্রিকায় লেখা হয়েছে, একজন শীর্ষস্থানীয় বিএনপি নেতাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি সক্রিয় না কেন বা নিষ্ক্রিয় কেন। বলছে যে দেখেন, বিএনপির প্রতি আমার বিশ্বাস আছে, আমার আস্থা আছে, সবই আছে, কিন্তু সামনের দিনগুলো বিএনপির জন্য ভালো না। বিএনপির নিজের কৌশলের কারণে, কৌশলগত ভুলের কারণে, তার বক্তব্য যেটি আজকে খবরের কাগজে ছাপা হয়েছে, তিনি বলেছেন যে বিএনপির যে অবস্থা বিএনপি করেছে, এর মধ্যে বিএনপি করা আমার পক্ষে যা বয়স হয়ে গেছে, আর চতুর্দিক দিয়ে যে ঝামেলা, আমার পক্ষে আর বিএনপি করা সম্ভব হবে না। আমি নিরাপদে থাকতে চাই, নিরিবিলি জীবনযাপন করতে চাই, আমার নিজের জীবন বাঁচাতে চাই। নিজের জীবন মানে বিপজ্জনক, এই সেন্সে বলছেন উনি। যে এই রিপোর্টটা সাংবাদিক লিখেছেন যে বিএনপি করলে এখন যে মিছিল, মিটিং, অন্য কিছুর আহ্বান, ওইসবের মধ্যে উনি যেতে চান না, নিরাপদে থাকতে চান। এই জায়গাটায় যেটি মাহফুজুল্লাহ সাহেব বলেছেন, আমি ব্যক্তিগতভাবে যেটি মনে করি, যেই বিশ্বাস, এটি বিশ্বাস নিয়ে তো একটি দল করেন, একটি আদর্শ বলেন, যেভাবেই বলেন, যে কত কিছু মানুষ একত্রিত হলাম আমরা, তার বিপদের দিনে
আমি সরে গেলাম, এই সরে যাওয়াটা কাপুরুষোচিত বলেই আমার মনে হয়। আমি কখনো এটা সমর্থন করি না, সে যেই দলেরই হন না কেন। দল কখনো ভালো অবস্থা হয়, কখনো খারাপ হয়, চরম দুর্দিনে সরে যাবেন, সুদিনে আবার ঘুরঘুর করবেন, আসবেন, এটা তো থাকে আমাদের চরিত্রে, অনেকের মধ্যেই আছে। কিন্তু সার্বিকভাবে যেটি হচ্ছে, বিএনপি তার বিভিন্ন সময়ের যেই ভুল সিদ্ধান্তগুলোর কারণে নিশ্চয়ই দুর্বল হয়েছেন, এবং বিএনপির শীর্ষ পর্যায় থেকে শুরু করে নেতৃত্ব নিশ্চয়ই উপলব্ধি করেছেন যে তাদের ভুলগুলো হয়েছে। প্রকাশ্যে তারা স্বীকার করুন বা নাই করুন, কিন্তু একটি জিনিস পরিষ্কার যে একের পর এক নির্বাচনে, স্থানীয় সরকারের নির্বাচনগুলোতে তারা অংশ নিচ্ছেন এবং খারাপ করছেন না, তারা তো সংগঠিত হতে চেষ্টা করছেন। এই জায়গাটায় যেটি হয় যে বিএনপির মতো একটি প্রভাবশালী বড় রাজনৈতিক দল এই বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাক, এই সমাজ থেকে, এটি আমরা সুস্থ চিন্তা যারা করে তারা নিশ্চয়ই চান না। ব্যক্তিগতভাবে আমি চাই না একজন সাংবাদিক হিসেবে। আমি মনে করি এই দলগুলো সঠিক ধারায়, মানে সন্ত্রাসী জঙ্গি কর্মকাণ্ড তৎপরতার মধ্যে না যে গণতান্ত্রিক রাজনীতির গণতান্ত্রিক ধারায় রাজনীতি করা আমাদের প্রয়োজন আছে, এবং এই দলগুলো থাকবে। তো না থাকলে ব্যালেন্স সমাজে থাকবে না, রাজনীতির অঙ্গনে থাকবে না, এটি হয় না। সুতরাং বিপদ দেখলে সরে গেলাম, আবার আসবো, এই ধরনের মন মানসিকতা যারই থাক না কেন আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না। খালেকুজ্জামান, আস্থা, অনুগত্য, বিশ্বাসযোগ্যতা, ধারা ঘরানা, এসব কি আর রাজনীতিতে নাই? এই প্রথম আলোচনাটা হলো যে এখানে কখনো দেখা যায় যে শুধুমাত্র ক্ষমতা কেন্দ্রিক সংঘাত, সংঘর্ষ, আবার কখনো আপোষ এবং চক্রান্ত। আবার দেখা যায় যে সুবিধাপ্রাপ্ত মানুষেরা অসুবিধা দূর করার জন্য কখন কিভাবে সুবিধা পাবেন সেই পথ অন্বেষণ করছেন। এই আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ না। বাংলাদেশের 16 কোটি মানুষের জীবনে এত সমস্যা, সেই সব চাপা পড়ে যায় আমরা এই সমস্ত গৌণবেশী আলোচনার মাধ্যমে। একটা কথা আছে, যখন সমস্যা হিমালয়ের মতো পর্বত প্রমাণ হয় তখন পাশা খেলো, আর যদি তাতেও মন এদিক ওদিক বিচলিত হয় তাহলে নেশাগ্রস্ত হয়ে ভুলে থাকো। আমরা কি সেই কাজ করব? ফলে এরা কে কোন হিমালয় তো ভূমিধস হয়, তো কে কোথায় কোন জায়গায় তার একটা ভাগ্যের অন্বেষণ করছেন। তারপরে কেউ ক্ষমতায় ছাড়বেন না, কেউ আবার বাইরে থাকবেন না। তাদের সুবিধা অসুবিধার জন্য একবার চরম লড়াইয়ে নেমে, দখলে লড়াইয়ে নেমে হার জিতের ফয়সালা করবেন, আবার আরেক সময় এসে 60-40 ভাগাভাগি করা যায় কিনা বা কোনো আপোষ ইত্যাদি এগুলি করবেন। এগুলি খুব গুরুত্বপূর্ণ না, কারণ এখন আমরা এটা ভুলে যাই যে আমাদের এখানে একটা গণতান্ত্রিক ব্যবস্থার কথা বলা হচ্ছে, নির্বাচনের কথা বলা হচ্ছে। এখন এই বিষয়গুলি পুরা ব্যবস্থাটাই ভেঙে পড়েছে। আমরা এমনিই বলি যে স্বাধীনতার পরে কখনোই এই দেশে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল না। সামরিক এবং অসামরিক স্বৈরতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে আমরা চলছি। এটা কারো দোষ দিচ্ছি না আমি। কারণ হলো যেই ব্যবস্থাপনার মধ্যে যে হাতিয়ার দিয়ে একটা স্বৈরতন্ত্র শাসন চালায়, একই হাতিয়ার দিয়ে গণতান্ত্রিক শাসন হয় না। তার ফলে এই জায়গাটা আজকে হিসাব করার সময় এসছে। এবং এর মধ্যে দেখেন বর্তমান সময় কি অবস্থা। আমাদের শাসক দলের সাধারণ সম্পাদক উনি বলছেন যে বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয় জন্ডিস রোগে নাকি আক্রান্ত হয়ে গেছে, এবং এটা তিনি ওই সুদের হিসাবের কথাও বলছেন। আরেকবার বলছেন কিশোরগঞ্জে বাজিতপুরে উনি একটা বক্তৃতায় বলছেন যে আমাদের এখানে জিতলে, অন্যরা জিতলে কি আমাদের ক্ষমতার থেকে আমাদের ফেলে দিত। তার মানে ওনারাও এখন, মানে যেই কায়দা ইলেকশনটা হলো, নিজেরাও বিব্রত, এটা দিয়ে এটা বোঝা যায়। এবং তার সঙ্গে যেটা আমরা দেখি যে তেলের দাম কমে গেছে, কোথায় $120 এখন হলো $30। এখানে যখন দাম বাড়ে তখন এরা মূল্য বৃদ্ধি বলে না। আমাদের কিছু শব্দ আছে এরকম, সমন্বয়, দাম সমন্বয়। তো মূল্য বৃদ্ধির সঙ্গে যদি আপনি আমার দাম বাড়ান, এটা যদি সমন্বয় হয়, তো মূল্য কমলে এখানে সমন্বয় হবে না কেন? এখন 2014 সালে তো এরা লাভ করেছে, বিপিসি লাভ করেছে 15 সালে প্রায় 10,000 কোটি টাকা, 9,500 কোটি টাকা। খাদ্যদ্রব্যের দাম, ভোজ্য তেল অনেক কমে গেছে আন্তর্জাতিকভাবে, 19 ভাগ থেকে 28 ভাগ কমে গেছে। আর আপনি এখানে 5 টাকার কথা বলছেন, সেটাও কার্যকর হচ্ছে না। তাহলে এখানে এই ব্যবস্থাটা কেন? এবং এর মধ্যে আবার দেখা যায় যে আমাদের 2012 সালে আপনি রেল ভাড়া বাড়ালেন 50%, বললেন কি যাত্রী সেবা উন্নত হবে। কি যাত্রী সেবা উন্নত হয়েছে? এখন আবার 7%, 8% বাড়ানোর কথা বলতেছেন। এবং আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ আর 26টা যে বিভিন্ন ক্যাডারের লোকজন সহ তারা একটা মুভমেন্টে আছে। তাহলে এইটা ওরা বলছে 5 মিনিট কথা বলতে চাই প্রধানমন্ত্রীর সঙ্গে। তাহলে আজকে ক্ষমতাসীন দলের, শাসক দলের লোকেরা কি প্রধানমন্ত্রী সময় দিয়েছেন আগামীকাল তারা, সেটা বুঝছি, কিন্তু এতদিন লাগলো কেন বা এই সমস্যা আসলো কেন? তার মানে শাসন ব্যবস্থার অভ্যন্তরে বিশৃঙ্খলা দশা কিরকম হইলে পরে এই জিনিসগুলি ঘটতে পারে। এবং এখানে প্রধান বিচারপতি বলছেন যে এখানে
যে অর্থনৈতিকভাবে বিচার ব্যবস্থা পরাধীন, এটা পরাধীন হয়ে আছে। তো এখন বিচার ব্যবস্থার আগে বলছেন যে দ্বৈত শাসন চলছে, তাহলে সেই জায়গায় তার সঙ্গে আমরা দেখি যে সরকারি যে আপনার আমন চাল, এই ধানের সময় কিন্তু কৃষকরা মূল্য পায়নি, আমরা সরকারি কমিয়ে দিয়েছে। তারপরে অথচ এই চাল সংগ্রহের আগেই টন প্রতি 2,500 টাকা করে নিয়ে 1,29,00,000 টাকা আদায় হয়েছে। পত্রিকায় এসছে, কিন্তু এবার সরকারের কোনো বক্তব্য নাই। এবং এর সঙ্গে আমরা যেটা দেখি যে 2016 সালে আমাদের পদ্মা নদীতে যে প্রথম 10 দিনে যে পানি আসছে 14 সালে 70,853 কিউসেক ছিল, আর এখন 32,516। তাহলে এই যে মরুভূমি হয়ে যাচ্ছে, পানি যে পাচ্ছি না, তিস্তার পানিটা পেলাম না, যা আবার চুক্তি করলাম এখন সেই পানি এখানে নাই। এবং তার সঙ্গে যদি আমি দেখি যে পুলিশ কিভাবে ওই যে রাব্বারির নাম একজন রিপিট, তার কয়েকদিন পর আরেকজন রিপিট করলো। তারপরে এখন আবার সারা দেশে কি অবস্থা চলছে আমি একটা শুধু বলি। নোয়াখালীতে 185 জন খুন হয়েছে 15 সালে, 200টা ডাকাতি হয়েছে, 85টা ধর্ষণ, 300 চাঁদাবাজি, 500 চুরি, 90 অপহরণ, 220 ছিনতাই, 95 জনের কাছে মুক্তিপণ দাবি থেকে শুরু। এই সারা দেশে যখন এই পরিস্থিতি চলছে, এবং সেখানে যদি আপনি বলেন যে এরা ওই আমাদের যে পরিসংখ্যান, তারা যে কথাটা বলছেন যে সারা দেশে শিশু হলো 3,36 লাখ, 34 লাখ হলো শিশু শ্রম, এবং এর মধ্যে 12 লক্ষ হলো ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে। এই যে সমস্যা এত কি আছে, এদিকে ঢাকা শহরে এই যে বিভিন্ন প্রাইভেট স্কুলগুলিতে ফি 2 গুণ 3 গুণ 4 গুণ, অভিভাবকরা সেখানে এসে মিছিল করতেছে বা প্রতিবাদ করতেছে। এই সব কিছু নিয়ে এইগুলির দিকে কোনো মনোযোগ দিয়ে আমরা না, এটা নিয়ে আলোচনাটা তেমন হয় না। ফলে এখন এখানে লোক কার কি সুবিধা হবে, কার কি অসুবিধা হবে, কখনো আমি গায়ের জোরে ক্ষমতা দখল করার চেষ্টা করব, না পারলে আবার চক্রান্ত আপোষ করব, এটা নিয়ে আমাদের দেশের মানুষকে ব্যস্ত রাখা বা এই সমস্যাকে আড়াল করা, অথবা এখানে শাসক শ্রেণী তাদের উন্নয়ন গণতন্ত্রের কথা বলে সেখানে একটা উপরের প্রলেপ, বাস্তবে যেটা অনুপস্থিত সেটা দিয়ে মানুষকে অন্যদিকে বিভ্রান্ত করাটা ঠিক না। আবার আমরা আরো আলোচনা করবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক দেখছেন এসিটিভি রাতের আয়োজন আরএফএল থ্রেড পাইপ লেট এডিশন। আজকের বিষয় বর্তমান রাজনৈতিক অঙ্গন। সঙ্গে আছেন আবুল কালাম আজাদ, মাহফুজুল্লাহ এবং কমরেড খালিকুজ্জামান। আলোচনায় ফিরে যাওয়ার আগে 2টা SMS আছে, একটু পড়ে শোনাতে চাই। রেজাউল লিখেছেন মোহাম্মদপুর থেকে, মাসুদের কাণ্ড পুলিশের ভাবমূর্তি কতখানি উজ্জ্বল হয়েছে এবং পূর্বের গ্রেফতার ও ক্রস ফায়ার প্রশ্ন বৃদ্ধ করবে কি না। সিরাজুল লিখেছেন জিএম কাদেরকে কো চেয়ারম্যান করার কি বিশেষ কোনো কারণ আছে কিনা। আর খোকা লিখেছেন জনাব মাহফুজুল্লাহ আসল বিএনপি সম্পর্কে কিছু বলবেন কি। এই 3টা SMS আছে। আর আপনার কাছে আমার প্রশ্ন জনাব মাহফুজুল্লাহ, যে সেন্টার ফর সাস্টেনেবল ডেভেলপমেন্টের একটা গোল টেবিল বৈঠক হয়েছিল গতকাল, যেখানে বক্তারা অভিযোগ করেছেন যে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কোনো সরকারি গ্রহণযোগ্য নির্বাচন প্রক্রিয়া ঠিক করতে কাজ করেনি, যে কারণে নির্বাচনকে ঘিরেই যত সমস্যা। 91 এর ইলেকশন যে কোনো স্কেলে আপনি দেখেন, যে কোনো ইয়ার্ডস্টিকে আপনি বসান, ইট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট এখন পর্যন্ত। আমরা কেন এটাতে ফেরত যেতে পারি না? আচ্ছা, এই তো খুব দ্রুত আমি আপনার জবাবগুলি দিয়ে দিই। আমি বিরতিতে যাওয়ার আগে জনাব খালিকুজ্জামান অনেকগুলো পরিসংখ্যান দিয়েছিলেন, তো আমি ওনাকে বলছিলাম বিরতির সময় আমরা যে পরিসংখ্যানগুলো দ্রুত দিলে আপনার অনেক সময় দর্শকদের ইয়েতে থাকে না আর কি, দ্রুত অসংখ্য পরিসংখ্যান তো রেজিস্টার করা, যে কারণে আমি কিন্তু আমার আলোচনা খুব একটা পরিসংখ্যান মানে আনি না, আমি কিন্তু 2টা পরিসংখ্যান দিব এখানে। ওই আমার ধারণা যে ওইভাবে দিলে, সাংবাদিকতা আমরা এইভাবে শিখেছি, ওইভাবে দিলে দর্শকদের মাথায় ঢুকবে। তেলের দাম কমেছে, কতখানি কমেছে? আপনি বলবেন $30 ব্যারেলে, এটার কোনো মানে নাই। আজকে বাংলাদেশে তেলের দাম আন্তর্জাতিকভাবে যেই দাম, সেই দামে প্রতি লিটার তেলের দাম হওয়া উচিত 14 টাকা, আপনি বিক্রি করছেন 100 টাকায়। কি আপনার নৈতিক গ্রাউন্ডটা কি? গত 3 মাসের আগে সময় তেল দাম পড়ে গেছে বিশ্ববাজারে। আপনি সবসময় বলেছেন আমাদের আমদানি করতে হয়, তো আমদানিতে আপনি 3 মাসে বেশি আমদানি করেন না, তাহলে 14 টাকা যেখানে তার 700 গুণ মানে 7 গুণ বেশি দিয়ে আপনি তেল বিক্রি করছেন। এটা তো ডাকাতি, একেবারে প্রকাশ্য দিবালোকে ডাকাতি। রেলের ভাড়া বাড়াবেন কি জন্য, কার জন্য বাড়াবেন? আমি তো নিশ্চিত এখানে যে 4 জন আমরা আছি, কেউ গত 1 বছরের মধ্যে রেলে চড়েছি কিনা সন্দেহ আছে। জনাব খালিকুজ্জামান হয়তো মাঝে মাঝে চড়েন, কিন্তু কেন চড়বে রেলের মধ্যে? কি রেলে, আমি সারা পৃথিবীতে রেলের, এমনকি ভারতের রেলের সঙ্গে যদি আপনি আমাদের রেলের তুলনা করেন, এটা একটা ইঞ্জিন পড়ে যায়, ট্র্যাক নষ্ট হয়ে যায়, এগুলির সঙ্গে তো কোনো নাশকতা নাই, কিছু নাই। কারণ পুরো রেল একটা চরম অবস্থাপনার মধ্যে আছে, যে কারণে
রেলের যিনি মন্ত্রী তিনি তো ব্যক্তিগত জীবন নিয়ে অনেক বেশি সময় কাটান, কাজে রেলের উন্নতি তো হবে না। এর আগে রেলের কালো বিড়ালের কাহিনীও আমরা দেখেছি, রেলের কিন্তু কোনো উন্নতি হয় না। এখন ভাড়া বাড়াবেন কার জন্য? কার পকেট কাটবার জন্য আপনি ভাড়া বাড়াবেন? যাত্রীর পকেট কাটবার জন্য। এটা তো কোনো যুক্তি হতে পারে না ভাই। আমি দিব যদি আমি সুবিধাটা পাই, সুবিধা না পেলে আমি হোয়াই শুড আই পে? আপনি আমাকে চার্জ করবেন কেন? আমি তো পয়সা দিয়ে রেলে যাচ্ছি, বিনা পয়সায় যাচ্ছি না। সরকার আমার কোনো উপকার করছে না যে আমাকে নিয়ে যাচ্ছে বিনা পয়সা ঢাকা থেকে চট্টগ্রাম। সেটা আচ্ছা। 3 নম্বর আসি, আপনার ওই যে বলছে যে বিএনপির বর্তমান অবস্থা সম্পর্কে একটু আগে বিরতিতে যাওয়ার আগে আলোচনা হচ্ছিল। জনাব আবুল কালাম আজাদ বলছিলেন যে নেতা বলেছে যে স্বাভাবিক বার্ধক্য মানুষকে অনেক বিষয়ে পীড়িত করে এবং অনেক বিষয়ে ভীতু করে, অনেক বিষয়ে জীবনের মোহের প্রতি আপনার অনুগত করে। এটা হচ্ছে বয়সের একটা ধর্ম। তারপরে যদি সম্পদ, আমাদের দেশের রাজনীতিবিদদের দলমত নির্বিশেষে যারা নেতৃস্থানীয় রাজনীতিবিদ ক্ষমতার সঙ্গে জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে কিন্তু দুর্নীতির একটা অভিযোগ আছে। আমি কারোর নাম বলতে চাই না, তাদের বিরুদ্ধে একটা দুর্নীতির অভিযোগ আছে। বিএনপির সমস্যা হচ্ছে আমার কাছে যেটা আপাত দৃষ্টিতে মনে হয়, দেখেন আমরা যখন যৌবনে, আমরা যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখন কিন্তু রাজনৈতিক দলের লোকেরা কিছু করতো না। পুলিশের সঙ্গে এদের সঙ্গে আপনি ঢিলাঢিলি বলেন, ইট মারা বলেন, এগুলি করতো আমাদের বয়সী লোকজন। কারণটা কি? কারণটা খুব সিম্পল। আপনি পুলিশকে ঢিল মারবেন, পুলিশ আপনাকে কাউন্টার করবে। আপনি যত জোরে দৌড়াতে পারবেন, একজন 70 বছরের রাজনীতিবিদ তত জোরে দৌড়াতে পারবেন না। এই যে জনাব খালিকুজ্জামানকে জিজ্ঞাসা করেন, উনি পারবেন না, আমি পারবো না, জনাব আবুল কালাম পারবেন না। তো আমি সেই তরুণ যে শক্তি, সেই শক্তির একটা অভাব বিএনপির মধ্যে আছে এবং আমার কাছে মনে হয় এটা বিএনপির একটা খুব বড় দুর্বলতা, যেটি বিএনপি ছাত্র সংগঠন এবং বিএনপির যে যুব সংগঠন, এইখানে যে ধরনের তরুণদের হওয়া উচিত ছিল, সন্নিবেশ হওয়া উচিত ছিল, সেটা হয়নি। কেন হয়নি সেটা বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু আমি যদি বাইরে থেকে দেখি এটা হচ্ছে মূল সমস্যা। আর অন্যান্য যেসব সমস্যা আছে সেগুলো তো ইচ্ছা করলেই যে কোনো সময় সংশোধন করা সম্ভব। কিন্তু এই যে তরুণ শক্তিকে টানা, তরুণদেরকে, এটা কিন্তু একটা খুব বড় সমস্যা বিএনপির জন্য। আর আপনি বললেন ইলেকশনের কথা, হ্যাঁ এটা ঠিক। 1973 সালে প্রথম নির্বাচন হলো দেশে, তারপরে সর্বশেষ নির্বাচন হলো 2014 সালের 5ই জানুয়ারি। কোন নির্বাচনই আপনার সর্বজনীনভাবে হয়নি। আপনি 1991 সালের নির্বাচনের কথা বলছেন। 1991 সালের নির্বাচনের পরে যারা হেরে গিয়েছিলেন তাদের মন্তব্যগুলো মনে আছে আপনার? সূক্ষ্ম কারচুপি হয়েছে, ওনারা বলেছেন পরে। না না, তো তার মানেটা কি? তার মানেটা হচ্ছে নো ইলেকশন কুড স্যাটিসফাই ইচ এন্ড এভরিবডি। আসলে কি হওয়া উচিত? ইলেকশন সবাইকে স্যাটিসফাই করবে। ইলেকশনের রেজাল্টস, ইলেকশনের প্রসিডিওর, ইলেকশনের সমস্ত কিছু সবাইকে স্যাটিসফাই করবে। মানুষ কনভিন্সড হবে যে আমি ভোট দিতে পেরেছি এবং আমি যে ভোটটা দিয়েছি তার প্রতিফলন হয়েছে। আপনি দেখেন 1991 আপনি বললেন, এবং এই যে সূক্ষ্ম কারচুপি, তারপরে মন্তব্য আসলো একদিনও সুখে থাকতে দিব না, এটাও হয়েছে। তারপরে সমস্ত নির্বাচন সম্পর্কিত প্রশ্ন উঠেছে, আর সর্বশেষ যেটা সেরে নেওয়া হয়েছে। এখন গণতন্ত্রে মানুষের ভোট দেওয়ার যে অবস্থাটা বা যে অধিকার, সেইটা যদি না থাকে, আপনি যতই যুক্তি দেন যে আসে নাই, আমি সেই জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছি। দেখেন সাইফুল, এই যে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছি, কারণ প্রার্থী ছিল না, এগুলি ক্লাব, সোসাইটি, এইসব জায়গায় হতে পারে। কিন্তু জাতীয় ভিত্তিতে এটা যদি হয়, তখন যেটা হলো যে 154টি কনস্টিটিউয়েন্সির আপনার মানুষ ভোট দিতে পারে নাই, তার সে ভোটের মালিক হওয়ার পরেও, প্রজাতন্ত্রের মালিক হওয়ার পরেও কিন্তু প্রজাতন্ত্রের ভাগ্য নির্ধারণে সে তার প্রতিনিধি কি করে পাঠাবেন, কেমন করে পাঠাবেন, কোন প্রতিনিধিকে পাঠাবেন, সেটার জন্য সে কোনো রকমের কোনো সিদ্ধান্ত দিতে পারে না। ইলেকশনের গুরুত্বটা কোন জায়গায়? ইলেকশনের গুরুত্বটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের পর জনগণ ক্ষমতার অধিকারী হয়, একদিনের জন্য, দুদিনের জন্য, যখন সে নির্ধারণ করে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করা এবং তাকে পরিচালনা করবার ব্যাপারে কাকে সে নেতা হিসেবে নির্বাচিত করবে, এটি তখন এককভাবে তার কর্তৃত্ব। আমরা সেই জিনিসটা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারিনি। আবুল কালাম আজাদ, আমাদের তারপরে 91-এর পরে কিন্তু সবগুলি নির্বাচন সময় মতো হয়েছে, কিন্তু আমরা এই দোষারোপের নির্বাচনের সংস্কৃতি থেকে বেরোতে পারছি না কেন? আমি মাহফুজুল্লাহ সাহেবের সাথে ওই কথাটা শুরু করতে চাই যে 5 জানুয়ারি যে নির্বাচন হলো, উনি বলছেন যে 154টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে। ওই নির্বাচনে কিন্তু চেষ্টা করা হয়েছিল সবাইকে নির্বাচনে আনার। নির্বাচন কমিশন, তারপর ওই সময় যে সরকার ছিলেন, কি করা হয় নাই। এখন নির্বাচনে যদি কেউ না আসেন তাহলে কি করা যাবে? নির্বাচন হবে না, এটা তো হতে পারে না। নির্বাচন যদি না হতো
তাহলে আপনার সাংবিধানিক যে ধারাবাহিকতা এটি কি বজায় থাকতো? না, থাকতো না। এবং নির্বাচনে সবাই যদি আসতো ভালো হতো, নিঃসন্দেহে, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। নিশ্চয়ই এই যে সিটি কর্পোরেশনের নির্বাচন এবং পৌর মেয়রের নির্বাচনে সবাই অংশগ্রহণ করেছেন, এই নির্বাচনে ভুল ত্রুটি তো থাকতেই পারে। যে কথাটা যে ত্রুটি হয়, এই ত্রুটিগুলো একদিন আপনি শেষ করতে পারবেন না। কিন্তু 14-5 জানুয়ারি নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আমি আসবো না, কেউ আসবে না, তারপরে নির্বাচনটা হবে না, তারপরের যে কনসিকুয়েন্স, যে পরিণতি, সেগুলোর জন্য আমরা কি চিন্তা করি? তা করি না। কিন্তু নির্বাচন হয়েছে, সঠিকই নির্বাচন হয়েছে, গণতন্ত্র হয়েছে। 154 জন, 1 জন 5 জন 7 জন করে যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়, বহু নির্বাচনেই হয়, তো সংখ্যা বেশি হয়েছে। সংখ্যা বেশি না হলে খুশি হতাম, কিন্তু হয়ে গেছে। যে কথাটি বলছেন আপনি 91 না, 1975-এর 15ই আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পরে যে অবস্থাগুলো হলো, তারপরে তো আমরা নির্বাচনে দেখেছি। সেই নির্বাচন কি হ্যাঁ না ভোট হলো, এগুলো তো নির্বাচনই। নির্বাচন 5টা এখন কথা হচ্ছে, তখনও কিন্তু আমরা দেখেছি যে 5টায় ফলাফল ঘোষণা হয়ে গেছে নির্বাচন শেষ হওয়ার। সবগুলোই তো দেখলাম। কাউকে দায়ী না করে যে কথাটাই আমরা আমি বিশ্বাস করি যে নির্বাচন এইভাবে নির্বাচন করার মধ্য দিয়েই কিন্তু সবাই যদি অংশগ্রহণ করে, সবার যদি শক্তি সামর্থ্য থাকে, আপনি পুলিং এজেন্টে এই যে পৌর মেয়রের নির্বাচনে আপনি বলবেন, সেখানে যদি আমার প্রার্থী না থাকে, আমার পুলিং এজেন্ট না থাকে, আপনার প্রার্থী, আপনার পুলিং এজেন্ট ওই পর্যায়ে হ্যাঁ সিল মারতেই পারে। একটা বুথে, একটা কেন্দ্রে 5,500-এর উপরে বুথ ছিল, সেখানে অভিযোগ এসছে মাত্র 45টা কেন্দ্রে অনিয়ম হয়েছে, সেগুলো নির্বাচন স্থগিত করা হয়েছে। আমার যে কথা হচ্ছে যে আমাদেরকে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে। সেখানে মতামত থাকতে পারে, শক্তিশালী করার কি চিন্তা ভাবনা, সুপারিশ, এগুলো থাকতে হবে। শুধু একের উপর আরেকজনের দোষ চাপিয়ে এটি সম্ভব না। নির্বাচনে আপনি দেখেন পর্যায়ক্রমে এই যে আগামী মার্চ মাসে নির্বাচন হবে ইউনিয়ন কাউন্সিল পরিষদের, ইউনিয়ন কাউন্সিলের, সেই ইউনিয়ন পরিষদের নির্বাচন, সেখানে ব্যাপকভাবে নির্বাচন হবে। এবং আবার প্রতীক, এই প্রথম কোনো প্রতীক, এতদিন প্রতীক ছাড়া নির্বাচন হয়েছে। এখন বড় দুইটি দলের প্রতীক নিয়ে নির্বাচন করবেন। নিশ্চয়ই এই নির্বাচন যতটা হয়েছে এর চেয়ে তো সফল নির্বাচন হবে। এবং আগামী দিনে আমি আশাবাদী মানুষ, নিশ্চয়ই আমাদের যেই ত্রুটিগুলো আছে, এই নির্বাচনের ত্রুটিগুলো থাকবে না। গণতান্ত্রিক এই পরিবেশ অব্যাহত থাকবে, নির্বাচন সুন্দর সুষ্ঠু হবে, ভয়ের কোনো কারণ নেই। এর মধ্যে আবার আপনি ওই যে দল বদলের যে রাজনৈতিক নেতা, হ্যাঁ, ছোট দলের নেতাদের বড় কথা, বড় আয়োজন, এটা থাকবে, বড় আয়োজন থাকবে না, বড় দলগুলো তো স্বাভাবিকভাবে, এই সব কিছু মিলেই রাজনৈতিক পরিবেশ সুন্দর থাকবে। এখন বর্তমানে যে শান্তিপূর্ণ পরিবেশ আছে, আমরা এটি চাই সাংবাদিক হিসেবে, নাগরিক হিসেবে, যেন অস্থিরতা না থাকে এবং জঙ্গি সন্ত্রাসী কর্মকাণ্ড তৎপরতায় কেউ যেন আমরা কাউকে ইন্ধন না দিই। এই শান্তিপূর্ণ পরিবেশ থাকলে দেশের অগ্রযাত্রা যেমন অব্যাহত আছে, এই অব্যাহত থাকার ধারাটা অব্যাহত থাকবে। আচ্ছা, আপনি ওখানে যাওয়ার আমি শুধু দুটো বাক্য যোগ করবো ওনার বক্তব্যের সঙ্গে। 1 নম্বর বাক্য হচ্ছে যে 2014 সালে 5ই জানুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে ভিলেন করা হয়তো বিএনপিকে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে শুধু একা বিএনপি না, আরো অনেক দল, এমনকি যে জনাব খালেকুজ্জামান, তাদের দলও কিন্তু সেই নির্বাচনে অংশগ্রহণ করেন নাই 2014। এটা হচ্ছে বাস্তবতা। দ্বিতীয় হচ্ছে হানা ভোটের কথা বলা হয়। হ্যাঁ, হানা ভোট সম্পর্কে প্রশ্ন আসে, কিন্তু 1979 সালে জিয়ার অধীনে যেই নির্বাচন হয়েছিল জাতীয় সংসদের, 3বার সেই নির্বাচনের তারিখ পেছানো হয়েছিল বিরোধীদের দাবির কারণে, এবং দেশের প্রত্যেকটি বিরোধী দল সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল। এই যেটা তথ্যকালে যোগ করলাম আর কিছু। খালেকুজ্জামান, অনেকে বলে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই, আসলে কি সম্ভবপর? আমি মাহবুবুল্লাহ সাহেবকে একটু ধন্যবাদ দিই, কারণ হলো যে উনি সাহায্য করছেন আমাকে। প্রথম কথা হলো আমি অনেকগুলি বিষয় যখন বলি, কারণ এখানে একটা সময়ের স্বল্পতা আছে, এই বিষয়গুলিকে প্রত্যেকটা আলাদা করে ব্যাখ্যা করার জন্য বলি না, কারণ এগুলি মানুষের অল্প বিস্তর ধারণায় আছে। কথাগুলি বলার সঙ্গে সঙ্গে মানুষ ধরতে পারে দ্যাট ইজ সামথিং রং। কিন্তু এই ব্যাপারে সরকার কোনো উদ্যোগ নিচ্ছে কিনা, বারবার আমরা বলছি, এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা। এটি গণতান্ত্রিক সরকার যদি নিজেকে দাবি করে, তার দায়িত্ব হলো এই যে কোনো বিষয় যেখান থেকে উত্থাপিত হোক না কেন, সেই ব্যাপারে তাকে একটা কথার জবাব দিতে হয়, সেই ব্যাপারে কোনো কাজ করতে হয়। এখন এই ক্ষেত্রে অনেকে বলেন যে এরা বড় দল, তাদের একটু অনিয়ম থাকবে, বড় দলে বড় শৃঙ্খলা থাকা দরকার, আর নাহলে সেটা হলো একটা বড় ধরনের বিশৃঙ্খলা।
কারণ আপনি দেখবেন একটা সাইকেল বা গরুর গাড়ি এটার মধ্যে অত যত্ন লাগে না, কিন্তু একটা রকেট বা একটা এরোপ্লেন অনেক যত্ন লাগে। তো ফলে যারা এখন শুধু বড় দলের দাবি করেন আর এই ধরনের একটা অরাজক পরিস্থিতি, আওয়ামী লীগ একটা অত্যন্ত বড় দল ক্ষমতায় আছে, তাদের অফিসে 144 জারি করা হয়েছিল। আর কালকে পত্রিকায় দেখছেন, কারণ দুই দল আওয়ামী লীগ এবং ওদের যে ছাত্র সংগঠন মিলে একই দলের সংগঠন, তারা দেশীয় অস্ত্রপাতি নিয়ে একে অপরকে আক্রমণ করতে আসছে এবং 144 জারি করছে। তারপরেও বড় দল দাবি করার লজ্জাটা, সেটা আসলে একটু সামাল দেওয়া দরকার। কারণ সেখানে বলতে পারেন আমরা একটা বড় বিশৃঙ্খল শক্তি, এটা বলা ছাড়া উপায় থাকে না। তা আমাদের ছোট্ট সাইকেলের চাকা ঠিক আছে, ফলে এটার মধ্যে বিশৃঙ্খলাটা নাই। আর যে কথাটা আসছে সেটা হলো, ওখানে একজন যে প্রশ্নকর্তা তিনি পুলিশের কথা বলছেন। সাইকেলের চাকা ঠিক আছে, মাঝে মাঝে সরকার ওই মানে হাওয়া ছেড়ে যাওয়ার জন্য চেষ্টা করে, মানে পুলিশ দিয়ে আপনাদেরকে কিন্তু হামলা করে, গাছে ফেলে রাখতে পারে, সাইকেলের ফলে এটা আমরা সেই জন্য বলছি যে খালিকুজ্জামান আপনার কাছেই ফিরত আসবে, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। লেট এডিশন এই পর্যায়ে নেব আরেকটা ছোট্ট। দর্শক দেখছেন এসিটিভি রাতের আয়োজন আরএফএল থ্রেড পাইপ লেট এডিশন। জনাব খালিকুজ্জামান, আপনি এই চাকার কথা বলছিলেন, আসলে প্রশ্নটা ছিল যে সবার জন্য গ্রহণযোগ্য নির্বাচন কি সম্ভবপর কিনা। হ্যাঁ, না ওইটাই বলছিলাম আর কি, যেমন একটা এরোপ্লেনে যদি প্রপেলার পাখা না থাকে সেটা ভয়ঙ্কর বিপদ কিন্তু। ফলে সেই জন্য বড় যে শক্তি তার দায়িত্বটা অনেক বেশি থাকা দরকার, কারণ সে অনেক ক্ষতি করতে পারে। আর যেটা হলো যে নির্বাচনের যে কথাটা আসছে, এর আগে পুলিশের একটা প্রশ্ন এসেছিল। এখন পুলিশের 1861 সালের যে অ্যাক্ট, সেটার দ্বারা পুলিশ চলছে। ব্রিটিশ একটা পেটোয়া বাহিনী বানাতে চেয়েছিল। ব্রিটিশ যে উদ্দেশ্যে পুলিশ করেছিল, যে বিধিতে পরিচালিত করেছিল, সেই একই নিয়মে যদি পুলিশ চলে, তাহলে পুলিশের দোষ দিবে কি? একটা পুলিশের চাকরির জন্য 5 লাখ টাকা ঘুষ দিতে হয়। তাহলে পুলিশের কনস্টেবলের চাকরি কিন্তু বিত্তবানদের ছেলেরা আসে না, গরিব মানুষের সন্তানরা আসে খেয়ে পরে বেঁচে থাকার জন্য। তাকে যদি প্রথমেই 5 লাখ টাকা ঘুষ দিতে হয়, তাহলে চাকরি করার পরে তো সে টাকা তোলার চেষ্টা করবে, এই নিয়ে করে কথা বলে না। এবং তার চাকরি কোনো ঠিক নাই। দেখা গেল ভোর 5টার সময় 4 কেজি ওজনের জুতা এবং এইসব ইউনিফর্ম পরে এই লোকটা রাত 10টার সময় বাড়িতে ফিরে, বা যেখানে থাকার পরিবেশ ইত্যাদি, তাহলে তার কোনো এই বিষয়গুলি নাই। তাহলে মাথা তো এমনি গরম হয়ে যাবে। একটা মাথা এর মধ্যে টুপি, আর এদিকে জুতা মোজা নিয়ে শেষ 10-12 ঘন্টা 14 ঘন্টা এই ধরনের। ফলে এখানে পুলিশেরও সেই জায়গায় এসে তার জবাবদিহিতাও সেখানে নাই। এবং তাদের যে এই বিধিবিধান, সেগুলির পরিবর্তন যদি না করা যায়, একটা গণতান্ত্রিক বা স্বাধীন দেশের গণতান্ত্রিক ব্যবস্থার উপযোগী একটা আইন শৃঙ্খলা বাহিনী গড়ার জন্য যে ব্যবস্থা দরকার, সেটা প্রণয়ন করা উচিত। আর এরপর নির্বাচনের কথা বলি। নির্বাচনটা কিসের নির্বাচন? মত এবং পথের নির্বাচন। এখন আমাদের দেশে তো সেই নির্বাচনটা হচ্ছে না। তাহলে নির্বাচনটা একটা নির্বাচন থেকে একটা নির্বাচনে, সে জায়গায় কি হয়? কারণ জনগণ ক্ষমতার মালিক, তাহলে সেই জনগণ প্রতিনিধিদের মাধ্যমে শাসন ব্যবস্থা পরিচালনা করে। বাকিগুলি আমি বলার সময় পাবো না, কারণ এই জনগণ সেই প্রত্যেকটা স্তরে, যেমন আমাদের স্থানীয় সরকার বলে, আসলে বাস্তবে স্থানীয় সরকারের কাঠামো নাই, কর্মপরিধিও নাই, জবাবদিহিতার কোনো ব্যবস্থা নাই। এবং সেটা একভাবে আছে, কিন্তু এটা আরেকটা অরাজক পরিস্থিতি সেখানে আছে। এখন এই যে নির্বাচনটা হবে, একটা নির্বাচনের সময় সেখানে কতগুলি মতামত, যেমন 70 সালে নির্বাচন হয়েছিল। কেন? কারণ সেই সময় মতামতটা গড়ে উঠেছিল 23 বছরের আন্দোলনের মধ্য দিয়ে। মানুষ একটা জায়গায় এসেছিল যে আমরা কি পরাধীন থাকবো না স্বাধীন হব, আমরা কি পাকিস্তানের সঙ্গে থাকবো নাকি স্বাধীনতার দিকে যাব, কোন পথে যাবে, কিভাবে হবে, এইসব ভাবনা চিন্তা মতামতের ভিত্তিতে ইলেকশনটা হয়েছিল। কিন্তু এখন যদি আপনি ধরেন একটা নির্বাচনের পরে আপনি দেশের সমস্যা কি, পরিকল্পনা কি, সমাধানের পথ কি, জবাবদিহিতা কি ইত্যাদি, এবং যারা ক্ষমতায় ছিলেন তাদের আবার জবাবদিহিতা কি, তারা কি কাজ করেছিল ইত্যাদি, কত বেশি মত উঠে এসেছে, কত বেশি মতের সংশ্লেষণ বিশ্লেষণ হয়েছে, তাকে কেন্দ্র করে কত আলাপ আলোচনা তর্ক বিতর্ক হয়েছে, তার উপর নির্ভর করে নির্বাচনটা কত ভালো হবে। এখন এই নির্বাচনের ক্ষেত্রে টাকা, পেশি শক্তি, প্রতারণা, আঞ্চলিকতা, সাম্প্রদায়িকতা এবং যে ধর্মের রাজনৈতিক ব্যবহার বা ভীতিকর পরিবেশ রচনা বা যুক্তিবর্জিত যে সমস্ত উন্মাদনা ইত্যাদিগুলি বাধা। তাহলে এই জায়গায় এসে যে আপনার গণতন্ত্র শুধুমাত্র সিল মারলে এটা গণতন্ত্র বলে না। তাহলে যেই কৃষক ব্যালট পেপারে সিল দেবে, পরে সে ভাগ খেতে পাবে কিনা? যে ব্যালট পেপারে সিল দেবে তার সন্তানের হাতে কলম থাকবে কিনা? যে সিল মারবে সে রাতের বেলা গিয়ে ঘুমাইতে পারবে কিনা? আপনি এসব আনসার, এইসব জবাব না দিয়ে শুধুমাত্র যদি একটা শাসনের একটা খেলা সেই হিসাবে মানুষকে তার মধ্যে যুক্ত করেন এবং সেখানে এসে মত এবং পথের নির্বাচনের পরিবর্তে শক্তির মদমত্ততা বা সেখানে এসে এই ধরনের একটা উন্মাদনার ভিত্তিতে পক্ষ বিপক্ষ তৈরি করেন, তাহলে গণতন্ত্র হবে না, সুষ্ঠু নির্বাচনও হবে না। আমি এখানে শেষ করে দিচ্ছি যে আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকার এটা ছিল না।
ফলে এখানে জনগণের ক্ষমতায়নের জন্য যেই ধরনের শাসন এবং যে ধরনের নির্বাচন ব্যবস্থা সেটা আমাদের দেশে ছিল না, এখনো নাই, এবং এইটা প্রতিষ্ঠা করার জন্য একটা বড় ধরনের সংস্কার লাগবে এবং মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার এবং চেতনা, যে আকাঙ্ক্ষা, গণ আকাঙ্ক্ষা, সেই দিকে দেশকে নিয়ে যেতে হবে। তার জন্য সেই ধরনের রাজনৈতিক শক্তি এবং সেই ধরনের সংস্কার প্রয়োজন। যা মাহফুজুল্লাহ, আপনার কাছে যাওয়ার আগে তিনটা SMS আছে, এগুলি একটু পড়ে শোনাতে চাই। মোহাম্মদ নজরুল ইসলাম লিখেছেন, এই ইয়েটা আমি পড়লাম না, ওনার SMS-টা খুব বেশি ক্রিটিক্যাল না, এটা আমাদের সাথে যাচ্ছে না। শিপন লিখেছেন, আমার মনে হয় ভোটের ব্যাপারে আলোচনা না করে দুই দলের একসাথে বসার ব্যাপারে আলোচনা করাটা বেশি প্রয়োজন, ভালো হবে। খোকা লিখেছেন, জনাব মাহফুজুল্লাহ, আপনি এখনো আসল বিএনপি সম্বন্ধে কিছু বলেন না, এটা প্লিজ বলার জন্য উনি বলেছেন। জনাব রহমান বগুড়া থেকে লিখেছেন, বর্তমান পিএম এর একজন মিনিস্টার বলেন জাতীয় ইলেকশন হবে 2019-এ, আবার পরের দিন পিএম বলেন 2021-এ, তারপর দিন আরেকজন বলেন 2026। আসলে কি উনি জানতে চেয়েছেন একজন আমাদের দর্শক। আর একজন কামাল লোহজন থেকে, কালাম তোমাকে ধন্যবাদ জানিয়েছেন। যারা মাহফুজুল্লাহ, ইলেকশন এরকম সুষ্ঠু একটা নির্বাচন সম্ভবপর কিনা? না, সুষ্ঠু নির্বাচন সম্ভব, এটা নির্ভর করবে আপনার ইচ্ছার উপরে। ইচ্ছার আগে যেটা পূর্ব শর্ত সেটা হচ্ছে এই যে একজন দর্শক প্রশ্ন করেছেন, সুষ্ঠু না হলে গ্রহণযোগ্য হবে কিনা। গ্রহণযোগ্য করবার জন্যই তো আসলে যারা নির্বাচনের স্টেক হোল্ডার তাদেরকে একটা জায়গায় পৌঁছাতে হবে। সেই একটা জায়গায় পৌঁছানোর জন্য ওই যে দর্শক প্রশ্ন করেছেন, সংলাপটা খুব জরুরি। কারণ আজকে যে রাজনৈতিক সমস্যা, এই রাজনৈতিক সমস্যাকে যদি আমরা অরাজনৈতিকভাবে ট্রিট করতে চাই তাহলে কখনোই আমরা এখান থেকে বেরোতে পারবো না। আপনি মারধর করে জেল জুলুম দিয়ে কি আপনি সমস্যার সমাধান তো হবে না। হ্যাঁ, আপনি কিছুদিন রাখতে, যেমন ধরেন সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ কি, প্রকৃষ্ট উদাহরণ ভারতে আপনি 1971, 72, 73 সালে আপনি নকশালপন্থীদেরকে দমন করেছেন। আজকে ভারতের 26টা রাষ্ট্রে নকশালপন্থীরা সরকারকে ব্যতিব্যস্ত করে রেখেছে। এর আগে যখন মনমোহন সিং ক্ষমতায় ছিলেন তখন তিনি বলেছিলেন যে ভারতের ইন্টারনাল সিকিউরিটির জন্য সবচেয়ে বড় থ্রেট হচ্ছে মাওয়িস্টরা। হি ইজ অন রেকর্ড সেইং দ্যাট। তো তার মানে এটা পলিটিক্যালি তারা এটাকে সলভ করেন নাই, এবং আরো অনেক সমস্যা ভারতে। একই অবস্থা আমাদের এখানে। আপনি পলিটিক্যালি যদি সলভ না করেন তাহলে এই যে দূরত্ব, এই দূরত্ব কিন্তু প্রতিনিয়ত বাড়বে, এবং এটি কিন্তু জাতীয় অগ্রগতিকে, মোটা দাগে যদি বলি আমি, জাতীয় অগ্রগতিকে ব্যাহত করবে। আর যে দর্শক বিএনপি সম্পর্কে, আমি ঠিক তার প্রশ্নটা সম্পর্কে পরিষ্কার না যে আসল বিএনপি, কারণ কেউ কেউ তৃণমূল এইটা ওইটা নানান জিনিস করেছে, এগুলি হচ্ছে সবই আপনার হচ্ছে লোক দেখানো বিষয়। বিএনপি যেটি মূল সমস্যা সেটা আমি বলেছি যে বিএনপিতে তরুণ প্রাণের উপস্থিতি কম, এবং তরুণ প্রাণের উপস্থিতি না থাকলে এটা একটা রাজনৈতিক দল, একটা রাজনৈতিক সংগঠন কিন্তু সামনে এগোতে পারে না। তার এক ধরনের নিষ্ক্রিয়তা তাকে পেয়ে বসে। এর বেশি আর আমি এখন দলের মধ্যে তারা কমিটি করবেন কিনা, কাকে নেবেন, কাকে বাদ দিবেন, কিভাবে করবেন, সেটি আমার কাছে বিবেচ্য না। আমার কাছে বিবেচ্য হচ্ছে আমি যে চেহারাটা দেখি বাইরে থেকে, সেই চেহারাটা হচ্ছে যেখানে বয়সের ভারে নুব্জ মানুষের সংখ্যা বেশি তরুণ চেয়ে। কারণ তরুণরাই কিন্তু আগামী দিনের পৃথিবী, খুব পরিষ্কার। এখানে কোনো রকমের কোনো থাকা উচিত না। আর ওই পুলিশ সম্পর্কে একটা কথা বলি, সেটা হচ্ছে যে পুলিশ কিন্তু সেই সব রাষ্ট্রে অপ্রতিরোধ্য ক্ষমতার অধিকারী হয়ে ওঠে যেখানে রাজনৈতিকভাবে পুলিশের ক্ষমতাকে ব্যবহার করা হয় রাজনৈতিকভাবে টিকে থাকার জন্য। সেই জন্য পুলিশ এই সমস্ত আচরণ করে। আর সবশেষে যেটা বলি, দুর্নীতির যেটা ব্রেকে বলছিলাম, আমি কম্বোডিয়াতে গেছিলাম, সেখানে ওরা বলছিল বড় লোকে বড় ঘুষ খায়, ছোট লোকে ছোট ঘুষ খায়। এখানে বড় লোক বলতে মানে টাকা পয়সা বড় না, মানে ক্ষমতাসীন যারা, ক্ষমতাবান যারা, তারা হচ্ছে ঘুষের তাদের পরিমাণটাও বেশি, আর যারা ছোট তাদের ঘুষের পরিমাণটা কম। এই একই চিত্র কিন্তু বাংলাদেশে সর্বক্ষেত্রে এটা প্রযোজ্য। কাজে সেখানে আপনি এইগুলো সমাধান করতে গেলে আমি যেটা মনে করি যে অরাজনৈতিক কোনো সমাধান দিয়ে, অরাজনৈতিক ব্যক্তিদের মাধ্যমে, অরাজনৈতিক সংগঠনের মাধ্যমে এর কোনো সমাধান আসবে না। এটা পলিটিক্যাল প্রবলেম। পলিটিক্যাল পার্টিজ উইল হ্যাভ টু সিট টুগেদার অ্যান্ড সলভ ইট আউট। পলিটিক্যাল পার্টিজ নির্বাচন নিয়ে বড় দুই দল বসা সম্ভব কিনা? আমি আপনার মানে মাহফুজুল্লাহ সাহেব যে কথাটা বলছেন যে রাজনৈতিক সমস্যার আসলে রাজনৈতিক সমাধান হওয়া উচিত, আব্দুল্লাহ সরকার সাহেব যে কথাটি বলেছেন, সরি খালেকুজ্জামান সাহেব যে কথাটি বলেছেন যে স্বাধীনতার এবং মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে, আমি এই জায়গাটা জোর দিতে চাই যে আমাদের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে যদি আমরা সেই চেতনাকে সমুন্নত রেখে যদি আমরা কাজ না করি, রাজনীতি না করি, তাহলে আমাদের সমাজেই অনাচারগুলো থাকবে, কিন্তু এগুলো দূরীভূত করা সম্ভব হবে না। এবং আপনি দেখেন যে 1975-এর 15 আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার পর থেকে এ পর্যন্ত
যে সরকারগুলো ছিলেন তার মধ্যে 96 থেকে 2001 এবং এই 7-5-12 বছর আগে 3-3.5 বছরের পরে 44 বছরের স্বাধীনতার সময় অধিকাংশ সময় প্রায় পুরোটা সময় সামরিক শাসক এবং স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী শক্তি সমন্বয়ে যে সরকার গঠন করা হয়েছিল সেই সরকার দেশ পরিচালনা করেছেন। আজকে আমরা যে যত সংখ্যা দেই, তথ্য দেই, পরিসংখ্যান দেই, এগুলো কিন্তু তারই অনাচার। সুতরাং আজকে আমাদের সবাইকে এই জায়গাটায় এসে একমত হতে হবে যে যা কিছু এদেশে ঘটবে স্বাধীনতার এবং মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে, এবং সেখানে সেই জায়গায় সরকারি দল যখন সরকার পরিচালনা করবেন তারাও সেখানেও থাকবেন স্বাধীনতার পক্ষের, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের লোক, এবং সরকারের বিরোধী যারা থাকবেন বিরোধী দলে তারাও থাকবেন স্বাধীনতার মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের লোক। আমি স্বাধীনতার বিরোধী শক্তি বিরোধী দলে থাকবে বা সরকার পরিচালনা করবে, সমাজকে আমি পরিশুদ্ধ সুন্দর একটি সমাজ পাবো, এই বিশ্বাস, এই প্রত্যাশা নিশ্চয়ই আমাদের সমীচীন হবে না করাটা। সুতরাং আমরা এখনো যেন আমাদের উপলব্ধিতে আসে যে আমরা যাই করি না কেন এই দেশের স্বাধীনতা, এই দেশের মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে যেন সবকিছু নির্ণীত হয়। এবং সে কথা যে প্রশ্নটি আপনি করেছেন, যদি আমরা সেদিকে এগোই তাহলে নিশ্চয়ই আলাপ আলোচনা না হওয়ার কোনো সুযোগ নেই, আলোচনা হতেই পারে। অনুষ্ঠান শেষ করে দিচ্ছেন? না, শেষ করছি না। বর্তমান এবং রিপন সিরাজগঞ্জ থেকে তারাও SMS পাঠিয়েছেন, এটা পড়ে শোনালাম না আজকে, অন্যদিন এটা নিয়ে আলাপ করব। আপনি বোধহয় অনুষ্ঠান শেষ করে দিচ্ছেন, শুধু একটা বাক্য যোগ করি ওনার বক্তব্যের সঙ্গে। এই যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলা হচ্ছে, হ্যাঁ, আমি মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আলোচনায়, মুক্তিযুদ্ধের চেতনার প্রতি অঙ্গীকারের ব্যাপারে আমার কোনো আপত্তি নাই। তাহলে মুক্তিযুদ্ধের যে চেতনার কথা আমরা বলি, 1971 সালে 10ই এপ্রিল স্বাধীনতার যে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, সেখানে যে চেতনার কথা আছে, লেট আস ডিসকাস দোজ ইস্যুস, যে সেগুলো আমরা করতে পেরেছি কিনা 44 বছরে বাংলাদেশে। জনাব খালেকুজ্জামান, সব রাজনৈতিক দল আবার বসে আলোচনা করা সম্ভবপর কিনা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য? আলোচনা তো ইস্যু কি, সুষ্ঠু নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য পুরো একটা সংস্কার লাগবে। এখন যে সেটআপ আছে, যে ব্যবস্থা আছে, এই ব্যবস্থা দিয়ে একটা গণতান্ত্রিক শাসনও হবে না, সুষ্ঠু নির্বাচনও হবে না। যে কারণে আগে বলছি যে চেতনাই বলেন, এখন সেটা হলো যে সাইনবোর্ড, যে ইসলামী রেস্টুরেন্ট, ওখানে ইসলামী পরোটা বিক্রি হয় না। তো ফলে মূল জিনিসটা যেটা দরকার সেটা হচ্ছে আপনার কর্মে। এখন যদি সুষ্ঠু নির্বাচন বলেন, গণতন্ত্র বলেন, তাহলে তার যে স্তম্ভ, তার যে হাতিয়ার এবং মুক্তিযুদ্ধের যে চেতনা, সত্যিকার অর্থে যে চেতনা, ওই জন্য বললেন সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, এই তিনটা দিয়ে শুরু হয়েছিল। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ, এই যে কথাগুলি ছিল, সেইটার পরে আসছে। আগে সাম্যবাদী আপনি বৈষম্য বাড়াবেন, আর মানবিক মর্যাদা, মানুষকে অপমানিত করবেন এবং দরিদ্র মানুষের উপর দিয়ে একটা বড় ধরনের জুলুম নির্যাতন চলতে থাকবে, আর সমাজের মধ্যে যত মানুষের মধ্যে সামাজিক বন্ধনগুলিকে ধ্বংস করতে থাকবেন, আর মুক্তিযুদ্ধের চেতনা হবে না। আর ধর্মকে রাজনৈতিকভাবে হাতিয়ার করে সেখানে বরঞ্চ ধর্মের ইয়েটাও নষ্ট হয় এবং তার মধ্যে রাজনীতি কলুষিত হয়। ফলে এই জিনিসগুলি, ধর্মের রাজনৈতিক ব্যবহার এবং যে কোনো ভাবে মানুষকে প্রতারণা করা, সেটা বাদ দিয়ে আসল চেতনা কোথায় সেটাকে প্রতিষ্ঠিত করতে হবে। জনাব খালেকুজ্জামান, মাহফুজুল্লাহ, জনাব আবুল কালাম আজাদ, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য।